মাসের জন্য চৌধুরী বাড়ির বউয়ের ভূমিকায় অভিনয় করতে হবে। সময়টা মাত্র 4 মাস। আকাশ চৌধুরীর কথাগুলো কানে যেতে রোদের চোখ দুটো অবিশ্বাসে বড় হয়ে ওঠে। সে কিছুক্ষণ নিঃশব্দে তার দিকে তাকিয়ে থাকে, ঠিক যেন হঠাৎ করে কেউ বাস্তবতা আর অভিনয়ের মাঝখানে তাকে দাঁড় করিয়ে দিয়েছে। রোদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আকাশ পুনরায় কঠিন স্বরে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? বাংলা কথা বোঝো না? ও হো, আসল কথা বলতে ভুলে গেলাম, ফ্রিতে অভিনয় করতে হবে না। আই উইল পে ফর দিস। রোদ আর কোনোভাবেই নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারল না। বসা থেকে উঠে দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আপনার কি মনে হয় আমাকে আপনার কোম্পানির চাকরি করি মানে কি নিজেকে বিক্রি করে দিয়েছি? আর 4 মাসের বিয়ে মানে কি এটা কি ওয়েস্টার্ন কান্ট্রি পেয়েছেন যে কন্ট্রাক্ট ম্যারেজ হবে, কিছুদিন পর ছেড়ে দিলেও সমস্যা নেই? এটা বাংলাদেশ, ভুলে যাবেন না। আর টাকা দিয়ে এই রোদকে কেনা যায় না। রোদ কথাগুলো একদমে বলে বড় বড় করে শ্বাস নিতে থাকে। রোদের এমন ব্যবহার দেখে আকাশ টেবিলের উপর হাত দিয়ে জোরে বাড়ি মেরে বলে, হাউ ডিয়ার ইউ টক টু মি লাইক দ্যাট? নিজেকে কি রানী ভিক্টোরিয়া মনে করো নাকি? আর কি বললে, টাকা দিয়ে কেনা যায় না? তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব ভালোভাবেই আমি জানি। আর ভুলে যেও না, আমি এই কোম্পানির ওনার অ্যান্ড ইউ আর সামান্য কর্মী। রোদ আকাশের কথায় পরিপ্রেক্ষিতে বলে, আপনার কোম্পানিতে বহু মেয়ে আছে, তাদেরকে এই অফার দিন, দেখবেন একবারেই রাজি হয়ে যাবে। কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না। রোদের এমন মুখের উপরে জবাব দেয় আকাশের রাগের মাত্রা ক্রমেই বাড়তে থাকে। কপালের পাশে শিরা ফুলে ওঠে। রোদের দিকে আঙুল তুলে বলে, লিসেন, আমার মা কিভাবে যেন তোমাকে পছন্দ করছে, তাই আমি বাধ্য হয়ে তোমাকে বলছি। না হলে এই আকাশ চৌধুরীর মেয়ের অভাব পড়েনি যে যাকে তাকে অফার দেবে। আকাশের কথায় প্রথমে যতটা রাগ হচ্ছিল, এখন তার থেকে বেশি অপমানিত হচ্ছে এবং সামনে দাঁড়িয়ে থাকা আকাশের প্রতি ঘৃণা প্রবল হচ্ছে। দেখুন স্যার, আপনি অন্য কাউকে এই অফার দিন। আপনার মাকে বোঝান যে যাকে পছন্দ করেছে সে কোনো দিক দিয়ে আপনাদের সাথে যায় না। একজন সামান্য পার্ট টাইম জব করা মেয়েকে কোটিপতি বাড়ির বউ হিসাবে মানায় না। আকাশ তাচ্ছিল্যভাবে রোদের কথার জবাবে বলে, মানায় না সে আমি খুব ভালো মতোই জানি, এই জন্য 4 মাসের অফার দিচ্ছি। 4 মাস পরে কি আপনার মা বুঝে যাবে আমি যোগ্য না? শাট আপ, ডোন্ট টক রাবিশ। ভেবেছিলাম তোমার মতো চিপ লোয়ার মিডিল ক্লাস মেয়ের কাছে এখনই এক্সপ্লেন করবো না, কিন্তু তোমার এই স্টুপিড মার্কা কথা শুনে বলতে বাধ্য হচ্ছি, আমার মায়ের ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ এসে ধরা পড়েছে। সময় আছে 4 মাস, নাও ক্লিয়ার? আকাশের কথা শুনে রোদ কিছুটা অবাক হয়। মৃত্যু পথযাত্রীর মায়ের সন্তান এমন হয়? রোদের মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে অবিরত। আকাশ চৌধুরীর দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। সরি সরি, আমি পারবো না। তাহলে কাল থেকে অফিসে আসার দরকার নেই। ঠিক আছে, করবো না আপনার চাকরি, না খেয়ে মরে গেলেও কি না। কথাটা বলে রোদ বেরিয়ে যাওয়ার জন্য দরজার কাছে যেতে কানে আসে আকাশের কথা। মামার বাড়িতে লাথিঝাঁটা অবজ্ঞা অবহেলা পেয়ে থাকতে অভ্যস্ত হয়ে গেলেও চাকরি করা লাগে না। ঘরে অসুস্থ মায়ের ঠিকমতো ওষুধ তো দূরের কথা, ভালো করে একবেলা খাবার জোটে না, তবুও লাগবে না, তাই না? আকাশের বলা প্রতিটা কথা রোদের কানে প্রবেশ করতেই মাথার ভিতরের শিরাগুলো শিরশিরিয়ে ওঠে। তবু নিজেকে সামনে নিয়ে কোনো উত্তর না দিয়ে বেরিয়ে আসে। গরিব হলে ওই এক যন্ত্রণা, সঠিক উত্তরটা দেওয়া যায় না। এতক্ষণ ধরে তুমুল তর্ক হচ্ছিল চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আকাশ চৌধুরীর সাথে তারই অফিসের সামান্য বেতনভুক্ত একজন কর্মী সাথে, নাম নুবাইয়া জাহান রোদ। আফজাল চৌধুরী ও মরিয়ম বেগমের একমাত্র সন্তান আকাশ। ছোট থেকে বড্ড বেশি বদরাগী, বদমেজাজি, তিরিক্ষি স্বভাবের, যা এখনও বিদ্যমান। এই স্বভাবের কারণে কারোর সাথে আকাশের খুব ভালো সম্পর্ক থাকে না। বিদেশ থেকে পড়াশোনা করে এসে বর্তমান নিজেদের ব্যবসার দিকটা দেখাশোনা করছে। আর অপরদিকে রোদ চৌধুরী গার্মেন্টস ইন্ডাস্ট্রি পার্ট টাইম জব করে। রোদের জন্মের 1 বছরের মাথায় তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেও তার চাচারা তাদের বাড়ি থেকে বের করে দেয়। সেই মুহূর্তে ছোট্ট রোদকে নিয়ে রোদের মা জাহানারা বেগম এসে ওঠেন বাবার বাড়িতে। যতদিন রোদের নানা নানি বেঁচে ছিলেন তাদের এতটাও কষ্ট দিন কাটতো না, কিন্তু
তাদের চলে যাওয়ার পরে মামা মামির আসল রূপ প্রকাশ করতে থাকে। বহু কষ্ট ও নির্যাতন সহ্য করে রোদের মায়ের মুখের দিকে তাকিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। পড়াশোনার পাশাপাশি চৌধুরী ইন্ডাস্ট্রিতে পার্ট টাইম একটা জব পায়, সাথে দুই একটা টিউশন করে। এভাবে নিজের পড়াশোনার খরচ কোনো রকমে তার জোগাড় হয়। আকাশের থেকে অন্তত অপমানজনক প্রস্তাব ও কথা শুনে রোদ সোজা বাড়ি ফিরে আসে। টিউশনি করানোর জন্য আজকে যাওয়ার মতো মন মানসিকতা নাই। ফেরার সময় তার মায়ের জন্য জ্বর ঠান্ডার কিছু ওষুধ নিয়ে বাড়ি ফিরে। বাড়িতে ফিরে কলতলার দিকে দৃষ্টি যেতে রোদের মাথা গরম হয়ে যায়। ছুটে কলতলায় যেয়ে তার মাকে বলে, তোমার এই জ্বর ঠান্ডা নিয়ে তুমি এত কাপড় চোপড় ধুতে এসেছো কেন? ওঠো, এখন ওঠো। অসময়ে মেয়ের আগমনে জাহানারা চমকে ওঠে, রোদের দিকে তাকিয়ে বলে, তোর মামির শরীরটা ভালো না, তাই এই দেখ অল্প কয়েকটা কাপড় তো, এখনই হয়ে যাবে। কার শরীর ভালো আর কার খারাপ সে আমি খুব ভালো করেই জানি। তুমি ওঠো, আমি ধুয়ে দিচ্ছি। রোদ জোর করে জাহানারা বেগমকে উঠিয়ে নেয় কলপা থেকে। রোদ, তুই হাত মুখ ধুয়ে নে, আমি এক্ষুনি করে নিচ্ছি। তোর মামি দেখলে রাগ করবে। জাহানারা বেগম বারবার রোদকে একই কথা বলতে থাকে। রোদ সেদিকে কান না দিয়ে তাকে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলে, কাপড় ধোয়ার মূল উদ্দেশ্য কে ধুয়ে দিল? এটা তো উদ্দেশ্য না, আমি ধুয়ে দিচ্ছি, তুমি রেস্ট করো। ঘর থেকে রোদ আর তার মায়ের কথা শুনতে পেয়ে রোদের মামি ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলে, সকাল থেকে হাতের ব্যথায় অস্থির হয়ে যাচ্ছি বলে তোর মাকে ধুতে বলছিলাম, না হলে এই কটা কাপড় আমি ধুয়ে দিতাম। তাতে এত মেজাজের কি আছে বুঝি না বাবা। রোদ তার মামির কথা শুনে দাঁড়িয়ে যায়। তার দিকে তাকিয়ে রোদ বলে, হাতে ব্যথায় পানি ঠান্ডা বাড়ে না, কিন্তু পানির ঠান্ডায় কাজ করলে জ্বর ঠান্ডা বেড়ে যাবে। তাই আপনি আমার মাকে আজকে কাপড় ধুতে না দিতেও পারতেন। রোদ মামির মুখ ব্যাখ্যা করে রোদকে বলে, তোর মায়ের জ্বর নাকি অন্য কিছু সে তো আমরা বলিনি, বললে দিতাম না। এখন কার পেটে ব্যথা আমি তো মুখ দেখে বুঝতে পারবো না, তাই না? বুঝতেও হবে না, আমি এসে আপনার কাপড় ধুয়ে দিচ্ছি। তবু আল্লাহর দোহাই লেগে আমার মা অসুস্থ, সুস্থ না হওয়া পর্যন্ত কোনো কাজের কথা বলবেন না, আমি করে দেব, আমাকে বলবেন। রোদকে এভাবে তর্ক করতে থেকে জাহানারা বেগম রোদকে থামতে বলেন, থাম রোদ, তোর মামি হয়, এভাবে মুখে মুখে কথা বলিস না। আর সত্যি তো আমি ওকে বলিনি আমার জ্বর। রোদকে তার মা থামিয়ে দিয়ে বলে, থাক আম্মু, তুমি কিছু বলো না। গতকাল রাত থেকে কম করে আমি 10 বার বলছি তোমার জ্বরের কথা। কাজ করানোর যত বাহানা। রোদের মামি গলা এমনিতে ফাটাবাস, আস্তে কথা তার মাইকের থেকেও বেশি। এবার সে একটু জোরেই বলে ওঠে, এমনি নেই, ইট ইটে ভিটে তার উপর বাপ নেই। এত মুখরা হলে বাতিল বুড়ো জুটবে না কপালে, মিলিয়ে নিও। রোদ তার মাকে নিয়ে ঘরে এসে শুয়ে দিয়ে আসে। পরনে বোরখা হিজাব খুলে সমস্ত কাজ গুছিয়ে নেয়। সব কিছুর মধ্যে রোদের মাথা থেকে বেরিয়ে যায়, কিন্তু ভুলে যায় না আকাশের হাতে থাকা একটা ডাইস। ঘোরাতে ঘোরাতে বলে, মিস রোদ, টাকা দিয়ে আমি কিনবো কি? তুমি নিজে এসে আমার পায়ে পড়ে নিজেকে বিক্রি করে দিবে। এটা আকাশ চৌধুরী প্রমিস। পেয়েছিসটা কি? সেই মেয়েটাকে তোর অফিসে আছে না? খাবার টেবিলে মরিয়ম বেগম এর কথায় তাৎক্ষণিক আকাশের মনে পড়ে যায় রোদের কথা, সেই সাথে সকালে তার ব্যবহারের কথা। আকাশ খাবার খাওয়া বন্ধ করে মায়ের দিকে তাকিয়ে বলে, পেয়েছি, কিন্তু মা, আম্মু, শি ইজ নট মাই টাইপ, আর এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা তো কখনোই নেই। আকাশের কথায় মরিয়ম বেগমের মুখটা মলিন হয়ে যায় মুহূর্তে। তিনি কিছু বলার আগে আকাশের ছোট বোন আয়েশা বলে, ভাইয়া এভাবে বলো না, মেয়েটার মধ্যে নিশ্চয় বিশেষ কোনো দিক আছে যা আম্মুর নজর কেড়েছে, আর কাউকে এভাবে জাজ করা ঠিক হবে না। আয়েশা ও আকাশ দুই ভাই বোন, চঞ্চল ছটপটে। আয়েশা সবে 10ম শ্রেণীতে উঠছে। আকাশ যেমন লম্বা তেমন সুন্দর চেহারা, ফর্সা গায়ের রং। আয়েশা ঠিক তেমনই পুতুলের মতো সুন্দর, কিন্তু আকাশের থেকে অনেক ছোট, লম্বায় তেমন বয়সে। আয়েশার কথা শুনে আকাশ ধমক দিয়ে বলে, আয়েশা, বেশি বুঝিস না, আমি না জেনে জাজ করছি না। পাখে পদ্ম ফুল ফুটতেই পারে, তাই বলে কি সেই পাকে নামতে হবে পদ্ম আনতে?
আকাশের কথা শেষ হওয়ার আগে মরিয়ম বেগম বলে ওঠেন, পাকে হোক আর পুকুরে পদ্ম, ফুলের মতো সুন্দর, সেটাই তো স্বীকার করছিস। কি কথার কি মানে করছো আম্মু? আমি এটা মিন করিনি। আকাশ এবার আফজাল চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আব্বু, আপনি অন্তত আম্মুকে বুঝান। আপনি তো কিছুই বলছেন না। আমাদের ফ্যামিলির সাথে ওই মেয়েটা যায় না। আফজাল চৌধুরী এতক্ষণ নিজের মতো মন দিয়ে খাচ্ছিলেন। আকাশের কথা শুনে তার দিকে তাকিয়ে বললেন, তোমার মা যা বলবেন তাই হবে। এই ক্ষেত্রে আমার কিছু বলার নেই। তোমার মায়ের পছন্দের উপর আমার পূর্ণ ভরসা আছে। আফজাল চৌধুরীর কথায় যেন আকাশ ক- আকাশ যেন আকাশ থেকে পড়ে। এত সহজে সব কিছু মেনে নিবে কীভাবে ভেবেই পায় না। আকাশ দ্রুত প্লেটে থাকা খাবারগুলো শেষ করে আকাশ বেরিয়ে যায়। বেসিন থেকে হাত ধুয়ে এসে টেবিলের কাছে দাঁড়িয়ে বলে, আম্মু, আপনি মেয়েটার ব্যাপারে খোঁজ নিয়ে আম্মুকে বুঝান। আর আম্মু, এত মেয়ে থাকতে একদিন অফিসে যে এক ঝলক দেখে তোমার এত পছন্দ হলো কী জন্য আমি জানি না। কথাটা বলে আকাশ সিঁড়ির দিকে পা বাড়ায়। তখনই পিছন থেকে শুনতে পায় আফজাল চৌধুরীর প্রশ্ন, মেয়েটার নাম কি? আকাশ দাঁড়িয়ে ঘাড় সামান্য ঘুরিয়ে বলে, রোদ। এতটুকু বলে আকাশ গটগট করে উপরে উঠে চলে যায়। আকাশ চলে যেতে আয়েশা বলে, আম্মু, ভালোই মানাবে আকাশ রোদ। কথাটা বলে ফিক করে হাসি দেয়। কিন্তু মরিয়ম বেগমের মুখটা এখনও মলিন। ছেলেকে সে ভালোভাবেই জানে, এমন জেদি ছেলে যা বলবে ঠিক তাই করবে। যেইটা মনে হবে সেটাই করবে। দুনিয়া উল্টে গেলেও করবে না। মরিয়ম বেগম মলিন মুখে আফজাল চৌধুরীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমার শেষ ইচ্ছাটা পূরণ হবে না তাই না? মরিয়ম বেগমের কথা শুনে আফজাল চৌধুরী তার দিকে তাকিয়ে বলে, এসব উল্টোপাল্টা কথা কেন বলছো? তুমি যদি নিজেকে এত অসুস্থ ভাবো তাহলে তো ওষুধেও কাজ হবে না। আমি জানি আমি আর বাঁচব না। তোমরা না বললেও আমি বুঝি। আমার সময় শেষ। রক্তে আমার বিষ ছড়িয়েছে। মরিয়ম বেগমের কথায় আয়েশা ছলছল চোখে কান্নাজড়িত গলায় বলে, আম্মু, তুমি এমনভাবে বলো না। তুমি সেরে যাবে, ডাক্তার বলেছে। কয়েকটা কেমো দিলে ঠিক হয়ে যাবে। এসব কথা ছাড়ো, বলো না আম্মু। তোমাকে ছাড়া আমি মরে যাব। তোমরা থামো। আয়েশা, খাওয়ার শেষ করে ঘরে যাও, রেস্ট নাও। কোচিং আছে তো। আর আকাশের আম্মু, তুমি এসব কথা বলো না। তোমার কিচ্ছু হবে না। ওনার এক প্রান্ত দিয়ে চোখ মুছে মরিয়ম বেগম বলেন, ঠিক আছে, বলবো না। তুমি ওই রোদকে এইবারে বউ করে এনে দাও, আমার আকাশের বউ করে এনে দাও, দেখবে আমি একদম সুস্থ হয়ে যাব। আফজাল চৌধুরী মরিয়ম বেগমকে আশ্বস্ত করে বলেন, ঠিক আছে, করে দিব। আমি কালকে অফিসে খোঁজ নিব। তুমি খেয়ে নাও। কিছু তো একটা খাওনি। এর মধ্যে আয়েশা উঠে যায়। বাবা মায়ের কথার মধ্যে থাকা ঠিক হবে না বলে মরিয়ম বেগম ও আফজাল চৌধুরী আরও কিছুক্ষণ খাবার টেবিলে বসে কিছু কথা বলেন। খাওয়া দাওয়া শেষে আফজাল চৌধুরী মরিয়ম বেগমকে নিয়ে নিজেদের ঘরে চলে যান। যাওয়ার আগে বাড়িতে সার্বক্ষণিক থাকা হেল্পিং হ্যান্ড আতিয়াকে সব গুছিয়ে রাখতে বলে যায়। আফজাল চৌধুরী নিজে মরিয়ম বেগমের সমস্ত দেখাশোনা করেন, টাইম টু টাইম ওষুধপত্র থেকে শুরু করে সমস্ত কিছু। আফজাল চৌধুরী নিজেও জানেন আসলে মরিয়ম বেগমের হাতে বেশি সময় নেই। হায়াত মুহুদ আল্লাহর হাতে। ডাক্তারের দেওয়া সময় ওসিলা মাত্র। হায়াত তো আগে শেষ হতে পারে, আবার পরেও। এই কারণে আফজাল চৌধুরী স্ত্রীর ইচ্ছা পূরণে এখন দৃঢ় প্রতিজ্ঞ। বিকেলবেলা রেডি হয়ে একেবারে ঘর থেকে বের হয়ে আকাশ ব্ল্যাক টি শার্ট আর জিন্স পরে আকাশকে আরও বেশি আকর্ষণীয় লাগছে। সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুম পার করার সময় দেখতে পায় আতিকা আর মরিয়ম বেগম বসে টিভি দেখছেন। আকাশ দাঁড়িয়ে বলে, আম্মু, আমি একটু বেরোচ্ছি, রাতে খেয়ে আসবো। আকাশের কথা শুনে মরিয়ম বেগম ও আতিকা দুজনে ঘুরে তাকায়। মরিয়ম বেগম আকাশকে বলে, কোনো অনুষ্ঠানে আছে নাকি? সেরকম কিছু না, বন্ধুরা সবাই মিট করবে, তাই ডিনার করে আসবো। আচ্ছা, কিন্তু বেশি দেরি করিস না বাবা, সাবধানে যা। ওকে আম্মু, আল্লাহ হাফেজ। আকাশ বেরিয়ে যায় মরিয়ম বেগমের থেকে বিদায় নিয়ে। গ্যারেজ থেকে ইয়ামা MT-15 বাইক নিয়ে বেরিয়ে যায় গন্তব্য ধানমন্ডি লেক। দুপুরে সকালের খাওয়া দাওয়া শেষে রোদের মামি সব এঁঠো থালা বাসন রান্নাঘরে সিঙ্কে রেখে কলপারে রেখে হাঁক ডাক দিয়ে রোদকে ডাকতে থাকে, রোদ, এই রোদ। রোদ তখন তৈরি হচ্ছিল টিউশনি করাতে বের হবে বলে। মামির হাঁক ডাক শুনে বেরিয়ে এসে মামিকে জিজ্ঞাসা করে, কী হয়েছে মামি? রোদকে তৈরি দেখে রোদের মামি বলে, তুই বেরোচ্ছিস? হ্যাঁ মামি, টিউশন করাতে যাব।
তা যাবিক্ষণ, আগে এগুলো একটু মেজে দে। আমি তোর মামা আর মণি একটু বেরোবো, তাড়াতাড়ি মেজে দে তো। রোদ কলপারের দিকে তাকিয়ে দেখতে পায় দুপুরের সকালের খাওয়ার থালা প্লেটের সাথে দুপুরের রান্নার হাঁড়ি করেই আছে। এতগুলো থালা বাসন থেকে রোদ বলে, মামি এতগুলো থালা বাসন ধুতে তো অনেক সময় লাগবে, আমি এসে সব পরিষ্কার করে দেবো, আমার এমনিতেই দেরি হয়ে গেছে। রোদের কথা শুনে রোদের মামি একটু ঝাড়ি দিয়ে বলে, একটু দেরি হলে কিচ্ছু হবে না, এমন এটো থালা বাসন তো কলপারে জিয়ে রাখতে পারবো না, তাড়াতাড়ি ধুয়ে তাই বেরোবি। কথাটা বলে রোদের মামি ঘরের মধ্যে চলে যায়। অগত্যা রোদকে বোরখা হাতা ভাঁজ করে গুটিয়ে নিয়ে বসে থাকা বাজন মাজতে হয়। রোদ, তুই যা, আমি করে দিচ্ছি। পিছন থেকে জাহানারার কণ্ঠ পেয়ে রোদ ঘুরে তাকায়। জাহানারা বেগমকে দেখে রোদ মুখে হাসি রেখা চেষ্টা করে বলে, হয়ে এসেছে, অল্প দুটো বাকি, তুমি যাও, আমি করে নিতে পারবো। জাহানারা বেগম মেয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার জ্বরটা না আসলেও তোর কষ্টটা একটু কম হতো। কিচ্ছু হবে না আম্মু, তুমি যাও, আমার হয়ে এসেছে। মেয়ের সাথে কথায় পারবে না জেনে জাহানারা বেগম চুপ করে দাঁড়িয়ে থাকে। রোদের সব থালা বাসন মাজা শেষ হয়ে গেলে জাহানারা বেগম এগিয়ে যান কলপাট চেপে দেওয়ার জন্য। রোদ নিষেধ করার আগেই বলেন, এইটুকু করতে পারবো, নিষেধ করবি না, তাড়াতাড়ি ধুয়ে নেই। মায়ের দিকে তাকিয়ে রোদ আর কিছু না বলে দ্রুত কাজ শেষ করে। এরই মধ্যে রোদের মামি আর রোদের মামাতো বোন মনি বেরিয়ে এসে রোদ আর তার মাকে দেখে বলে, আপা, আমি আর মনি বেরোচ্ছি, ঘরে জিহাদ ঘুমাচ্ছে, উঠলে একটু দুধ গরম করে দিয়েন, ফ্রিজে রাখা আছে, আমরা বেরোলাম। কথাটা বলে দুজনে বেরিয়ে যায়। জাহানারা বেগম থালা বাসন নিয়ে রোদকে বলে, তুই যা, আমি রাখছি। রোদ হাত ঘড়ির সময় দেখে নেয়, অনেকটা দেরি হয়ে গেছে, তাই সে দেরি না করে বেরিয়ে যায়। ধানমন্ডি লেকের পাশে এসে আকাশ বাইক থামায়। সেখানে আগের থেকে আকাশের বন্ধুরা এসে অপেক্ষা করছে। আকাশকে দেখে সায়ন বলে ওঠে, এই যে আমাদের আসমানের মাটিতে নেমে এসছে, আমাদের কি সৌভাগ্য দেখ। সায়নের সাথে তাল মিলিয়ে রাফি বলেতে, একদম ঠিক বলছিস, লন্ডন থেকে ফিরছে 4 থেকে 5 মাস হবে, কিন্তু বাবুর সময় হয়নি 5 মিনিটের জন্য দেখা করা। আকাশ এগিয়ে এসে ওদের সাথে হাত মিলিয়ে বলে, ফিরে এসে থেকে একটার পর একটা কাজে জড়িয়ে আছি, তার উপর জানিস তো আম্মুর অসুস্থতা, তাহলে বুঝে দেখ। যাই হোক, তোদের কি অবস্থা? আকাশের কথায় সায়ন বলে, তোর আর আমার অবস্থা ভালো না, কারণ আমরা সিঙ্গেল। যদিও তোর আমরা কেউ নিশ্চিত না, কিন্তু রাফির জন্য খুবই ভালো অবস্থা। আকাশ উৎসুক হয়ে জিজ্ঞেস করে, আমিও সিঙ্গেল রে বেটা, নিশ্চিত হওয়ার সত্ত্বেও নাটক করো তাই না? রাফি বেটার অবস্থা ভালো কেন? সামনের মাসে 10 তারিখে তার বিয়ে, এই দেখ কাঠ ছাপাতে দিয়ে আসলো, এখন থেকে বউয়ের কথায় উঠছে বসছে। সায়নের কথা শুনে রাফি বলে ওঠে, মোটেও না, আমি তো শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক হব। আকাশ রোদের কথা শুনে হাততালি দিয়ে বলে ওঠে, কংগ্রাচুলেশন ব্রো, বিয়েটা কাকে করছিস? রাফি কিছু বলার আগে সায়ন বলে, স্কুল জীবনের ক্রাশ রামিসার কথা মনে আছে? হ্যাঁ আছে তো, ওই তো ওকে। আকাশ রাফির পিঠ চাপড়ে দিয়ে বলে, সাবাস, ক্রাশকে নিজের করে নিছিস। সে তো হলো, তোর বিয়ের দাওয়াত কবে পাবো? সায়নের কথা শুনে আকাশ বলে, হ্যাঁ, সময় হলে অবশ্যই ভাবি, এখন চল চা খাওয়া যাক। আকাশের সঙ্গে সংক্ষিপ্ত সম্মতি বিনিময় করে সায়ন আর রাফি দুজনে মাথা নাড়ে। এই প্রস্তাবের জন্য যেন অপেক্ষায় ছিল, শুধু বলাটা বাকি ছিল। তিনজনে একসাথে চায়ের দোকানের দিকে হাঁটা দেয়। লেক ঘেঁষা সেই ছোট্ট দোকানটা বরাবরের মতো শান্ত। চায়ের কাপে ধোয়া উঠছে, পাশে রাখা কেতলিটা মাঝে মাঝে শো শো করে শব্দ করছে। চারপাশটা তেমন ভিড় নেই, এই নিরিবিলিটাই তাদের দরকার ছিল। তিন বন্ধু একসাথে বসে পড়ে, অনেকদিন পর এভাবে একসাথে হওয়া। শুরুটা হালকা হলো, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে কথাগুলো ধীরে ধীরে গভীর হতে থাকে। পুরোনো দিনের গল্প উঠে এসে হঠাৎ কোনো একটা কথায় সবাই হো হো করে হেসে ওঠে, আবার কোনো স্মৃতিতে হঠাৎ চুপচাপ হয়ে যায়। চায়ের কাপ একটার পর একটা বদলে, কিন্তু তাদের আড্ডা থামে না। সময়ের হিসাব হারিয়ে ফেলে তারা, যেন কয়েক ঘন্টার মধ্যে আবারও ফিরে পায় হারিয়ে যাওয়া সেই পুরনো বন্ধুত্বের উষ্ণতা, যেখানে কোনো চাপ নেই, নেই কোনো হিসাব, শুধু নির্ভার মুহূর্ত আর নিঃশব্দ বোঝাপড়া। অনেক দিন পরে একসাথে বসে তিনজনে বুঝতে পারে, জীবন যতই আলাদা
পথে টানুক না কেন, এই আড্ডা ও বন্ধুত্বের বন্ধনটা এখনও ঠিক আগের মতোই রয়ে গেছে। হঠাৎ রাফির ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে কথা বলে সায়ান আর আকাশ চুপচাপ রাফির দিকে তাকিয়ে থাকে। ফোন রেখে রাফি ওদেরকে বলে, দোস্ত যেতে হবে, আম্মুর ফোন ছিল। রাফির কথা শুনে সায়ন বলে, যাও যাও, তোমার যত কাজ, সামনে বিয়ে। আকাশ সায়নকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা তুই যা, নেক্সট দিন আমরা একসাথে ডিনার করবো। ওকে দোস্ত, আসি তাহলে। থাক তাহলে। রাফি চলে যাওয়ার পর সায়ন আর আকাশ দুইজনে বলে কিছুক্ষণ কথা বলে একে অপরের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এসে আকাশ বাইকের হ্যান্ডেল হাতটা শক্ত করে ধরে ধীরে ধীরে স্পিড তুলছে। রাস্তার আলো আর ছায়া একে একে পিছনে সরে যাচ্ছে। ঠিক তখনই হুট করে একটা মেয়ে কোথা থেকে এসে তার বাইকের সামনে এসে পড়ে। সব কিছু যেন এক সেকেন্ডে থমকে যায়। আকাশ চোখ বড় বড় হয়ে যায়। রিফ্লেক্স ব্রেকটা চেপে ধরে সে চাকার সাথে রাস্তায় ঘষে খাওয়ার শব্দে বাইকের হালকা কেঁপে ওঠা, সামনে থমকে যাওয়া একজোড়া ভীত চোখ। মেয়েটার সামনে একদম সামনে এসে বাইক থেমে যায়। বাইক আর মেয়েটার মাঝে স- দুজনের মাঝখানে দূরত্ব তখন খুব সামান্য। আর একটু হলে সব কিছু বদলে যেতে পারত। মেয়েটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে শ্বাস নিতে ভুলে যাওয়ার অপেক্ষা। আকাশের বুকের ভিতরটা জোরে ধাক্কা খায় কিছু হলে। বিরক্ত নিয়ে হেলমেট খুলে সে সামনে থাকা মেয়েটিকে বলে, চোখ কি বাড়িতে খুলে রেখে তারপর রাস্তায় বেরোন, দেখে হাঁটতে পারে না? সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা ঘুরে তাকাতে আকাশের এক মুহূর্তে চিনে যায়। মুখটা মাস্ক দিয়ে ঢাকা থাকলে চিনতে অসুবিধা না। ইউ, রোদ? তাহলে ঠিক আছে, স্টুপিড কোথাকার। রোদ আকাশের দিকে তাকিয়ে বলে, অভদ্রের মতো আচরণ করেন? বাড়ি থেকে বের হওয়ার আগে ভদ্রতা কি বাড়ির সিন্ধুকে রেখে আসেন? রোদের কথা শুনে আকাশের মাথা আরও দ্বিগুণ গরম হয়ে যায়। একে তো তার বাইক এর সামনে এসে পড়েছে, আবার তার কথা তাকেই ফেরত দিচ্ছে। বাইক থেকে নেমে আকাশ রোদকে সামনে বলে, তোমার মেয়ের সাথে যে আকাশ চৌধুরী কথা বলছে তোমার 7 জন্মের ভাগ্য। উম, ভুল বললেন, 7 জন্মের দুর্ভাগ্য। আর আপনাকে কথা বলতে কে বলেছে? আকাশ বুকের সামনে হাত বেঁধে দাঁড়িয়ে বলে, বাইকের নিচে চাপা পড়ার হাত থেকে বাঁচলাম, তারপরে কোনো কৃতজ্ঞতা নেই। আসলে তুমি ক্লাসেস। রোদ আকাশের কথায় তেজ দেখে বলে, আপনাকে বাঁচাতে বলেছি? রোদের কথা শুনে আকাশ কপাল কুঁচকে বলে, বাহ, এই জন্য কারো উপকার করতে নেই, আগে বুঝলে বাঁচাতাম না। যাই হোক, নেক্সট টাইম বাইক থামবে না। মাইন্ড ইট, স্টুপিড গার্ল। আমি ক্লাসলেস বুঝলাম, কিন্তু আপনার ক্লাস আপনাকে ভদ্রতা শেখাতে পারেনি। শেমলেস। কথাটা বলে রোদ উল্টো দিকে হাঁটা ধরে। আর এদিকে আকাশ শেমলেস বলতে আকাশ দাঁতে দাঁত চেপে বলে, কে শেমলেস? সময় হলে বুঝিয়ে দেবো, স্টুপিড কোথাকার। নিজের স্বামীর সংসার খেয়ে এসে এখন আমার ঘাড়ে বসে বসে খাচ্ছে, আবার আমার ঘরে চুরি করছে। কেন রে? আমরা কি তোদের না খাইয়ে রাখি? সকাল সকাল রোদের মামির চিৎকারে আশেপাশে সকলের কাক পক্ষী উড়ে এলাকা ছেড়েছে। রোদ নিজেও তাড়াহুড়ো করে মাথায় ওড়না দিয়ে বেরিয়ে এসে জিজ্ঞাসা করেছে, কি হয়েছে মামি, এভাবে চিৎকার করছেন কেন? রোদের মামি এগিয়ে এসে আঙুল নাচিয়ে নাচিয়ে বলে, হ্যাঁ রে, তোদের আমরা খেতে দেই না? মামির কথা আগামাখা কিছুই বুঝতে পারি না রোদ। জিজ্ঞাসা করে, কি বলছেন মামি? আমি কিছু বুঝতে পারছি না। ন্যাকা সাজিস না রোদ। রাতে তো খুব ঢং করে না খেয়ে থাকলে, কিন্তু পরে তো ফ্রিজ থেকে খাবার নিয়ে ঠিকই খেয়েছিস। মামির কথা শুনে রোদ বিস্ময়ে হতভম্ব হয়ে যায়। দাঁড়ান মামি, কথা বলার আগে ভেবে বলবেন। রোদের কথায় দ্বিগুণ তেজে রোদের মামি রোদকে বলে, আবার মুখে মুখে তর্ক করছিস? চোরের মায়ের বড় গলা একেই বলে। মামি মুখ সামলে কথা বলবেন, দোষ দিতে পারলে আপনি বেঁচে যান। রোদ কথাগুলো একটু জোরেই বলে ওঠে। রোদের কথা শুনে জাহানারা বেগম ঘর থেকে বেরিয়ে আসে। জ্বর সারলেও এখনও ঠান্ডা কাশি থাকায় নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। ঘর থেকে বেরিয়ে এসে রোদকে বলে, রোদ, এভাবে কথা বলিস না। রোদ তার মায়ের কথা শুনে তার দিকে ঘুরে তাকিয়ে বলে, মিথ্যে দোষারোপ করলে কি করব বলো আম্মু? জাহানারা বেগম তার ভাইয়ের বউয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাবি? জাহানারা বেগম জিজ্ঞাসা করতেই রোদের মামি এগিয়ে এসে বলে, ফ্রিজে খাবার রেখেছিলাম, সেগুলো তো নেই। আমি কি রোদকে খেতে নিষেধ করিনি? তাহলে লুকিয়ে কেন খেলো? রোদ কিছু বলতে চাচ্ছিল, তখনই জাহানারা বেগম রোদকে থামিয়ে দিয়ে বলে, রোদ তুই থাম, ভাবি আপনি তো
রোজ রাতে ফ্রিজ লক করে তারপর ঘুমোতে যান। এখন আপনার লক করা ফ্রিজ থেকে আমার মেয়ে কীভাবে খাবার বের করবে আমাকে বুঝাই বলেন। আর এটা বলবেন না যে কালকে ফ্রিজ লক করেনি, আমার সামনেই লক করে রেখেছিলেন। রোদের মামি এবার থতমত খেয়ে যায়। তিনি কিছু বলার আগে রোদের মামা জিহাদকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বলেন, জাহান তো ঠিকই বলেছে মোমেনা, তুমি আন্দাজে রোদকে কেন দোষারোপ করো? আর কাল রাতে জিহাদ এসে আমার থেকে চাবি নিয়ে ফ্রিজ খুলে খাবার নিয়েছিল। রোদের মামি এবার আমতা আমতা করে বলে, চাবিটা না পেয়ে ভেবেছিলাম লক করিনি, আর রোদ তো কালকে রাতে খায়নি, তাই তাই মনে করতে হবে যে তোমার চাবি নিয়ে ফ্রিজ খুলে খাবার খেয়েছে। রোদের মামির মুখ অপমানে ছোট হয়ে যায়, তবুও দমে যাওয়ার মতো মহিলা সে না। রোদের মামার দিকে তাকিয়ে বলে, পেটের জ্বালায় মানুষ কত কী করে আমি ধারণাও করতে পারি। আজ হয়নি মানে যে কোনো দিন হবে না তার নিশ্চয়তা নেই। আগের থেকে সাবধান হওয়া ভালো। কথাটা বলে রোদের মামি নিজের মতো গজর গজর করতে করতে ঘরে চলে যান। রোদের মামা হাতে থাকা বাজারের ব্যাগ রোদের হাতে দিয়ে বলে, তোর মামির হয়ে আমি ক্ষমা চাইছি, কিছু মনে করিস না। রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে চোখের কোণে জমে থাকা জলটা যেন কারো চোখে না পড়ে সেই চেষ্টাতে তার দৃষ্টি মাটিতে গাঁথা। গলাটা একটু কাঁপে, তবু নিজেকে সামনে নিয়ে সে ধীরে ধীরে বলে, কিছু মনে করিনি মামা। আশ্রয় থাকলেও শুধু খাবার নয়, তার সঙ্গে কথাও হজম করতে হয়, না চাইতেও শিখে নিতে হয়। আর এখন কষ্ট লাগে না, অভ্যাস হয়ে গেছে। কথাগুলো বলার সময় তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, নেই অভিমান, আছে শুধু একদাস ক্লান্ত মানিয়ে নাও। যেন ছোট্ট এই মেয়েটাকে অনেক আগেই বুঝে গেছে নিজের অনুভূতি প্রকাশের অধিকার তার নেই। রোদের কথার পর মুহূর্তটা হঠাৎ ভারী হয়ে ওঠে। রোদের মামা মুখ খুলতে গিয়েও কিছু বলতে পারে না, শব্দগুলো যেন গলায় আটকে যায়। এত অল্প বয়সে একটা মেয়ের মুখ থেকে এমন পরিণত, এমন নির্মম সত্য শুনে সে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়ে। এক রত্তি শরীরের ভিতর এত সহ্য করার শক্তি লুকিয়ে থাকতে পারে, এই উপলব্ধিটা তার অন্তরাত্মাকে কাঁপিয়ে দেয়। আকাশের অফিসের কেবিনে দরজায় দাঁড়িয়ে সায়ন জিজ্ঞাসা করে, স্যার ভিতরে আসবো? আকাশ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে সায়নকে দেখে বলে, যাকে তাকে কেবিনে অ্যালাউ করি না, যা ভাগ। সায়ন কেবিনের ভিতরে প্রবেশ করতে করতে বলে, অপমান করায় তুই ওস্তাদ, আর ফর্মালিটি করায় তুই ওস্তাদ। সায়ন মাথা চুলকাতে চুলকাতে বলে, ভাবলাম মালিক বন্ধুর কেবিনে ঢোকার আগে পারমিশন তো বানতা হে। আকাশের কথা শুনতে শুনতে আকাশ ফোন করে কফি সহ নাস্তার ব্যবস্থা করতে বলে। আকাশ ফোন রেখে সায়নের দিকে তাকে জিজ্ঞাসা করে, কী খবর জানাতে এসেছিল বল? তুই কীভাবে জানলি আমি কোনো খবর দিতে এসেছি, নাকি তুই অলরেডি জেনে গেছিস? সায়নের কথা শুনে আকাশ হেসে বলে, কিছু জানি না, কিন্তু তোর আগমনে মানে নিশ্চয়ই কোনো খবর আছে। আগে বিদেশে থাকতে খবর থাকলে ভিডিও করলে, এখন সামনে সামনে মিট। এবার বল। হ্যাঁ, এটা ঠিক বলছি। আচ্ছা শোন, আমাদের কলেজে রিইউনিয়ন প্লাস প্লাটিনাম জুবলি সেলিব্রেশন, সেজন্য সবাই আমাকে ধরেছে যেন তোকে অবশ্যই নিয়ে যাই। আকাশ সায়নের কথায় বেশ ভাবুক ভঙ্গিতে বলে, আমার সময় নেই, যেতে পারবো না, তোরা যা। যা শালা, এসব কি বলিস? না না, হবে না। তুই রাজি না হলে আঙ্কেল আন্টিকে বলো, ওল্ড টেকনিক। আকাশের কথা শুনে সায়ন খুবই সিরিয়াসভাবে নিয়েছে, তাই সে অনুসরণ, দোষ আমি খুব বড় মুখ করে বলেছি, আমি বললে তুই অবশ্যই আসবি, এখন আমার মুখ বাঁচা। সায়নের কথার মধ্যে দরজায় টোকা পড়ে। আকাশের বলা নাস্তা আর কফি আনা হয়। আকাশের কথা মতো টেবিলের উপর সব কিছু রেখে দিয়ে অফিসের পিয়ন বেরিয়ে যায়। আকাশ সায়নের দিকে কফি এগিয়ে বলে, তোর বড় মুখ দিয়ে এবার কফি খা। সায়ন কফি রেখে দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে, আগে তুই বল যাবি, নাহলে টেনশনে অলরেডি আমার পেটে গুড় গলা দিয়ে পানি নামবে না। কফি তো দূরের কথা, দোস্ত আমার এত সুন্দর নাস্তা ছেড়ে আমি যেতে চাচ্ছি না, তুই শুধু বল যাবি তো? সায়নের কথা আকাশ একটু ভেবে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা তোর বড় মুখ রাখলাম, কিন্তু নেক্সট টাইম বড় মুখ করার আগে অবশ্যই শুনে নিবি, তারপর করবি, ওকে? আকাশের কথা সায়ন হাঁপছের ভেসে, আল্লাহ বাঁচাইছে, তুই আমাকে বাঁচাইলি, এখন যেতে খাওয়া খেতে পারে। দুই বোনরা আড্ডা খাওয়া
অফিসের এই ক্যাবিনের মধ্যে বেশ কিছুক্ষণ চলতে থাকে। সায়ন আকাশকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে কলেজের জুনিয়র মেয়ে সম্পর্কে, কিন্তু আকাশ এই ব্যাপারে একেবারে ভাবলেছেন। বিষয়টা যে আকাশ গুরুত্ব দেয়নি সায়ন ভালোই বুঝতে পারে। মেয়েদের কথা শুনে আকাশের মাথায় হুট করে রোদের কথা মাথায় আসে। এই মেয়েটাই একমাত্র যে কি না আকাশের মুখে মুখে জবাব দেয়। রোদের নাম মাথাতে আসতে আকাশের শিরা উপশিরায় জিইয়ে রাখা রাগ পুনরায় জেগে ওঠে। সায়নের সামনে ব্যাপারটা প্রকাশ করবে না বিধায় খুব কষ্টে নিজেকে সামনে নিয়ে সায়নের সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। নিয়তির বিধানে আকাশ রোদ পুনরায় মুখোমুখি হবে একটা পুনর্মিলন অনুষ্ঠানে। জীবনের সমস্ত ছন্দপতন ঘটাতে পারে, যা আকাশ বা রোদ কেউই বুঝতে পারবে না। 4 মাসের বাঁধন। প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পুরো গল্পটা প্লেলিস্টে।